এই চ্যাপ্টারটা হলো মেইনলি অপশানের বাইনোমিয়াল ট্রি না। হ্যাঁ, ধরো পুরো নামটা কি একটু দেখি। যাই হোক, মেইনলি হলো এটা অপশন রিলেটেড আর কি, নাম্বার ইনফ্লেকশন টু বাইনোমিয়াল ট্রি। আর অপশনের ক্ষেত্রে তোমার ওই বাইনোমিয়াল ট্রি এর মাধ্যমে কিভাবে তুমি অপশনের প্রাইস ডিটারমাইন করবা, সো ইটস কাইন্ড অফ অ্যান অপশন ভ্যালুয়েশন। ঠিক আছে, তো অপশনের যে অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালুয়েশন ওটা এরপর চ্যাপ্টারে আছে ব্ল্যাক শোল মডেলে। যাই হোক, এটা হলো বাইনোমিয়াল ট্রি এর মাধ্যমে অপশন প্রাইস কেমনে ডিটারমাইন করবা সেটার মাধ্যমে, সেটা হলো তোমার এই চ্যাপ্টারটা দেখাচ্ছে। ঠিক আছে, সো বাইনোমিয়াল ট্রি হলো তোমার মানে একটা শাখা প্রশাখার মতো। ঠিক আছে, আচ্ছা আমি দেখাই। এখানে হলো মনে করো একটা গাছে কি হয়, মানে গাছে তো সাধারণত তুমি একটা ডাল থেকে অনেকগুলা ডাল, সেখান থেকে আরো ডাল বের হয়। ঠিক আছে, সেখান থেকে আরো অনেকগুলা বের হচ্ছে, তো এরকমই তো গাছের বৈশিষ্ট্য। ঠিক আছে, সো বাইনোমিয়াল ট্রি এটাও বিষয়টা এরকম যে তোমার এটা প্রবাবিলিটি কনসেপ্টটাকে ইউজ করা হচ্ছে। ঠিক আছে, তোমার অপশনের প্রাইস কত হবে এটা ডিটারমাইন করে কিসের উপর নির্ভর করতেছে, সেটা নির্ভর করতেছে অপশনের ফিউচার ভ্যালু। ফিউচার এটা কি পরিমাণ ভ্যালু আমাকে দিবে সেটার উপর নির্ভর করতেছে। ঠিক আছে, এখন ফিউচারের সিচুয়েশন তো অনেক রকম হইতে পারে, তাই না? ধরো এটা আমি হয় না কেন, আচ্ছা যাই হোক, নিচে নামি আমি, তাহলে ডিস্টার্ব করতেছে প্রচুর। দাঁড়া, হোয়াটসঅ্যাপ কাইটা দিই, এটাতে বেশি ঘাটে। হ্যাঁ, আচ্ছা সমস্যা নেই। ধরো এটাই ভাবো, এই যে এখন তোমার স্টক প্রাইস হলো 20 আছে। ঠিক আছে, এখান থেকে দেখাই। সো ভবিষ্যতে কত হবে তুমি জানো না। ঠিক আছে, এখন তুমি চিন্তা করো, সেই ফর এক্সাম্পল কল অপশন। ঠিক আছে, সো কল অপশন হলো তোমার এখানে কল অপশনে ধরো স্ট্রাইক প্রাইস 21। ঠিক আছে, মেয়াদ ধরো 3 মাস। সো এই 3 মাসের মধ্যে এখনকার প্রাইস 20। ঠিক আছে, সো যেটাকে আমরা হয়তো অ্যাজ 0 বলতে পারতেছি, যে এখনকার প্রাইস 20। এন্ড 3 মাস পরের যে প্রাইসটা, ঠিক আছে, সেটা কি বলতেছি আমরা, মানে যে কোনো ফিউচার পিরিয়ড অ্যাট এনি টাইম পিরিয়ড, ফিউচারে যে কোনো টাইম পিরিয়ডে স্টকের যে প্রাইসটা মার্কেটে, সেটাকে আমরা এসটি বলতেছি। টি দ্বারা বোঝানো হচ্ছে ওই টাইম পিরিয়ডের স্টক প্রাইস, এসটি দ্বারা বোঝানো হচ্ছে ওই টাইম পিরিয়ডের স্টক প্রাইস যেই টাইম পিরিয়ডের টি আর কি। হ্যাঁ, টি এর যে ভ্যালু সেই অনুযায়ী ওই টাইম পিরিয়ডের স্টক প্রাইস। ঠিক আছে, সো এসটি হলো ফিউচারে যে কোনো টাইম পিরিয়ডের স্টক প্রাইস। সো আমি যেটা বলতে চাচ্ছি যে এটা তো স্টক প্রাইস এখন, আর ভবিষ্যতে এখন তোমার ধরো স্ট্রাইক প্রাইস 21, অর্থাৎ কে সমান 21 কল অপশনে। সো কল অপশনের ক্ষেত্রে তোমার লাভ কখন হবে, যদি ভবিষ্যতে মার্কেটের প্রাইস স্ট্রাইক প্রাইসের উপরে যায়, 21-এর উপরে যায়। এখন ভবিষ্যতে উপরে যাইতেও পারে, নাও যাইতে পারে, এটা তুমি জানো না। সো আমি ধরে নিলাম ভবিষ্যতে দুই ধরনের সিচুয়েশন হইতে পারে স্টক প্রাইসের। ঠিক আছে, যে এই এসটিটা ভবিষ্যতে হয়তো 3 মাস পরে যায়। সেই ফর এক্সাম্পল এটা চিন্তা করো, আমরা একটা ইউরোপিয়ান অপশনের কথা চিন্তা করতেছি। সো ইউরোপিয়ান অপশনে কি হয়, যে এক্সারসাইজ করা যায় অনলি অ্যাট ম্যাচুরিটি। সো ম্যাচুরিটি শেষে শুধুমাত্র এক্সারসাইজ করতে পারবা। তাহলে 3 মাস মেয়াদি যেহেতু অপশন, তাহলে 3 মাস পরে তখন এক্সারসাইজ করতে পারবে। এখন 3 মাস পরে স্টকের প্রাইস হতে পারে এটা 22 টাকা, হইতে পারে 18, বা আরো অনেক কিছু হইতে পারে। আমি ধরে নিলাম যে দুইটা সিচুয়েশনই শুধুমাত্র এক্সিস্ট করে। সেটা হলো যে 3 মাস পরে স্টকের প্রাইস হয় 22 হবে, না হলে 18 হবে। ঠিক আছে, তো আমি এখানে প্রবাবিলিটি কনসেপ্টে অ্যাপ্লাই করবো, যে এখানে এই 22 হওয়ার একটা সার্টেন প্রবাবিলিটি, আর এই 18 হওয়ার হলো রিমেইনিং প্রবাবিলিটি। তাই না? ধরো এই 22 হওয়ার প্রবাবিলিটি হলো 40% বা 60%, আর রিমেইনিং যে প্রবাবিলিটিটা সেটা হলো তোমার এই 18 হওয়ার প্রবাবিলিটি। ঠিক আছে, এখন তোমার এই আজকে স্টক প্রাইসটা, সরি অপশন প্রাইস কত হবে? অপশন তো ফিউচারের মতো না, তাই না? ফিউচার বা ফরওয়ার্ড কন্ট্রাক্টে তুমি জাস্ট ওই ব্যক্তির সাথে একটা চুক্তিতে লিপিবদ্ধ হচ্ছ, ইনিশিয়াল কোনো পেমেন্ট তোমার করা লাগতেছে না। বাট অপশনের ক্ষেত্রে এই রাইটটা কেনার জন্য অপশন তোমাকে কি দেয়? রাইট দেয়। আর ফিউচার বা ফরওয়ার্ড তোমাকে একটা অব্লিগেশন দেয়। সো এই অপশন যেটা তোমাকে রাইট দেয়, তুমি একটা সার্টেন টাইমের মধ্যে এক্সারসাইজ করবা বা করবা না, বেসড অন ইউর মানে সিচুয়েশন কি তোমার ফেভারেবল আছে কিনা সেটা দেখে। সো এই রাইটটা কেনার জন্য তোমাকে একটা প্রাইস পে করতে হয়, যেটাকে আমরা অপশন প্রাইস বলি। ঠিক আছে, সো এই প্রাইসটা ডিটারমাইন করাই হলো এখানের কাজ। এই প্রাইসটা ডিটারমাইন করাই হলো এখানের কাজ। ঠিক আছে, তো
এখন এইটার আমি আমি পে অফ বের করতে চাচ্ছি আগে। কল অপশনে পে অফটা কি? কল অপশনে পে অফ হলো আমাদের এসটি মাইনাস কে, অর্থাৎ হলো স্ট্রাইক প্রাইসের চেয়ে মার্কেট প্রাইস বেশি থাকলে তখন আমাকে কল অপশনটা বেনিফিট দিচ্ছে, তাহলে এসটি মাইনাস কে হলো আমার কল অপশনে পে অফ। বা আরেকটু ক্লিয়ার ওয়েতে, মোর অ্যাকুরেট ওয়েতে যদি বলি, তাহলে এসটি মাইনাস কে এবং জিরো এই দুটোর মধ্যে যেটা বড় আর কি, ম্যাক্স অফ এসটি মাইনাস কে কমা জিরো, ঠিক আছে? অর্থাৎ এসটি মাইনাস কে এর ভ্যালু পজিটিভ হলে সেটাই আমার পে অফ, আর নেগেটিভ হলে জিরো, আমার পে অফ হলো জিরো, কারণ আমি এক্সারসাইজ করবো না অপশন, ঠিক আছে? সো আমার এখানে ধরো আমার যদি স্ট্রাইক প্রাইস 21 হয়, তাহলে এখানে আমার পে অফ কত? 22 মাইনাস 21 কত? 1 টাকা। 1 টাকা আমার হলো পে অফ। আর এইখানে যদি আমার স্ট্রাইক প্রাইস 18 হয়, এটাতে আমার পে অফ কত হচ্ছে? আমার এখানে আমি এটা এক্সারসাইজই করবো না, যেহেতু আমার এসটি কে এর চেয়ে কম। এখানে এসটি 18, আমার কে হলো 21, স্ট্রাইক প্রাইস হচ্ছে আমার মার্কেট প্রাইস কম, তাহলে আমি এটা এক্সারসাইজই করবো না। তাহলে এখানে আমার পে অফ হলো জিরো, ঠিক আছে? এই পে অফ এর প্রেজেন্ট ভ্যালুই হলো তোমার অপশনের আজকের প্রাইস, ঠিক আছে? এখন তোমার এখানে দুইটা পে অফ আছে, 1 এবং 0, ঠিক আছে? তাহলে তুমি এই সিচুয়েশনটা, স্টক প্রাইস 22 হওয়ার এটার প্রবাবিলিটি যা আছে পে অফকে তা দিয়ে গুণ দিবা। স্ক্রিন বন্ধ হয়ে গেছে, তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ না আমার? কি বলে? আমাকে তো দেখাচ্ছে প্রেজেন্টিং। তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ না? একজন আমাকে টেক্সট করলো স্ক্রিন বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আমার নেট কানেকশনের প্রবলেম হয়েছিল। আমার কথা শুনতে পাচ্ছ এখন? অল গুড। হ্যাঁ, সো স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি বলছি যে আমার অপশনের আজকের ভ্যালু, এটা ডিপেন্ড করতেছে অপশনের যে ভবিষ্যতের পে অফ গুলো আছে, সেই পে অফ গুলোর প্রেজেন্ট ভ্যালুই হলো আমার অপশনের আজকের ভ্যালু। সো আমাকে ভবিষ্যতে, আমি ভাবতেছি যে দুই ধরনের সিচুয়েশন হতে পারে, ঠিক আছে? যে যদি আমার স্টক প্রাইস 22 থাকে, তাহলে পে অফ কত আমি বের করে দেখলাম। কে যে 21, এটা তো অলওয়েজ 21ই থাকবে, ঠিক আছে? আর স্ট্রাইক প্রাইস যদি, অপশন প্রাইস, স্টক প্রাইস যদি 18 থাকে, তাহলে আমার পে অফ হচ্ছে জিরো, ঠিক আছে? মানে এই সিচুয়েশনটা স্টক প্রাইস 22 হবে, এই সিচুয়েশনটা প্রবাবিলিটি ধরো 40%, ঠিক আছে? আর নিচের সিচুয়েশনটা প্রবাবিলিটি ধরো 60%। তাহলে আমি অপশনের ভ্যালুয়েশনটা এমনি করব, এটার প্রবাবিলিটি, স্টক প্রাইস 18 হওয়ার প্রবাবিলিটি 60%, ঠিক আছে? তাহলে আমার অপশনের ভ্যালুয়েশনটা হবে এইরকম, যে তোমার এই, যদি এই পাশে লিখি, এই যে 1 যেটা, ঠিক আছে? আমার এখানে এটা এই 1 পাবো আমি, এটা প্রবাবিলিটি 40% হয়ে যাচ্ছে, যেহেতু স্টক প্রাইস 22 হওয়ার প্রবাবিলিটি 40%, তাহলে পে অফ 1 হওয়ার প্রবাবিলিটিও 40%, ঠিক আছে? তাহলে 1 ইন্টু 0.440 প্লাস 0 ইন্টু 0.60, ঠিক আছে? সো এই জিনিসটাকে আমি ডিসকাউন্টিং করব, ই টু দি পাওয়ার, আচ্ছা এই জিনিসটা মুছে দিই, কারণ স্লো কাজ করতেছে কম্পিউটার। আচ্ছা, ই টু দি পাওয়ার মাইনাস আর টি, না আর টি, আচ্ছা আপাতত আর টি বলি, আর টি বা ডেল্টা টি, ঠিক আছে? ডেল্টা টি কি জিনিস পরে বুঝাবো, বলতে পারো আর কি, ঠিক আছে? সো এখানে আমি কিন্তু আমার এই অপশনের প্রাইস, তাহলে এটাকে কিছু কি বাকি আছে? না, আর কিছু বাকি নেই। এটাকে আমি অপশনের প্রাইসকে আমি এফ দিয়ে ডিনোট করতেছি, ঠিক আছে? মানে এই বইও এফ দিয়ে ডিনোট করছে, এফ, ঠিক আছে? তাহলে আমার অপশনের প্রাইস হবে এই এই প্রবাবিলিটি গুণ দিয়ে আমি ডিসকাউন্টিং করলাম, আর হলো আমার যে রেটটা, ডিসকাউন্টিং রেট কোশ্চেনে দিয়ে দিবে, তো যেই রেট আছে সেই ইয়ারলি রেটকে আমি এখানে টাইম দিয়ে গুণ দিব, ঠিক আছে? এটা 3 মাস না, 3 মাসের পিরিয়ড বলছিলাম আমি, তো সেক্ষেত্রে আমার এখানে টি এর মান হবে 3/12।
আর আর এর মান যা থাকে, যত রেট থাকে সেই রেট দিই। সো এইভাবে আমি আমার বাইনোমিয়ালে মডেলে আমি আমার অপশনের ভ্যালুয়েশনটা করতেছি। ঠিক আছে, এখানে একটা জিনিস দেখো, আমি যেমন বললাম যে আমার হলো এসটি মাইনাস কে দিয়ে আমি পে অফ বের করবো। এসটি মাইনাস কে এবং জিরো, এই দুটোর মধ্যে যেটা বড় সেটা হলো আমার পে অফ। এটা কল অপশনের ক্ষেত্রে। সো পুটের যদি ম্যাথ থাকতো তাহলে সেখানে হয়তো কে মাইনাস এসটি এবং জিরো, এই দুটোর মধ্যে যেটা বড় সেটাকে আমি পে অফ হিসেবে কনসিডার করবো আর কি। ঠিক আছে। আচ্ছা, এখন এইটা হলো কিন্তু ওয়ান স্টেপ বাইনোমিয়াল মডেল। আমি টু স্টেপ বাইনোমিয়াল মডেলে আসবেন, দেন ওখানে আমি আরো কিছু জিনিসের মান বের করা দেখাবো। ঠিক আছে। সো আমি আমার ওয়েতে পড়াচ্ছি আর কি, স্লাইড একদম যেই অর্ডারে আছে ওই অর্ডারে পড়াচ্ছি না। আচ্ছা, একটা জিনিস দেখাই। না, এটা এখন এফ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা এখন বুঝে যাবে। এই দেখো, এখানে কি হয়েছে, এই এই যে এটাকে যদি আমরা এফ বলি, অপশনের প্রাইস এখন, তাই না, এটাকে আমরা এফ বলতেছি। অপশনের প্রাইস এখন কত হবে, এই 20 কে না, সরি 20 না, মানে এখানে একটা জিনিস লেখা, এটার ভ্যালু যা আসে আর কি, এই যেটা এটাকে এফ বলতেছি, এটার ভ্যালু ধরো আসছে 2। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা করে ভ্যালু আসছে 2। তাহলে আমি বুঝতে পারতেছি যে আমার অপশনের দাম 2 টাকা রাখা উচিত। তাহলে এই অপশনের দামটা কি আজকের জন্য না, তাহলে এই এফ এর হবে তোমার ভ্যালু 2। ঠিক আছে, এফ এর ভ্যালু 2। এখন এইটা কি, এটা হলো আপসাইড যাওয়া। এই স্টক প্রাইস যখন 22, তখন আমি এটাকে বলতেছি যে এটা আপসাইড পোটেনশিয়ালটা আর কি। আর স্টক প্রাইস 18 হইলে এটাকে আমি ডাউনসাইড পোটেনশিয়ালটা বলতেছি, যে ডাউনসাইড গেলে কি ধরনের সিচুয়েশন হতে পারে। ঠিক আছে, তাহলে এই 22-এর যে পে অফ ওই সময়ে, সেটাকে আমরা এফ ইউ বলতেছি, যে আপসাইডের অপশনের পে অফ কত। ঠিক আছে, আর যখন 18-তে অপশনের যে পে অফটা সেটা কত, 0, এটাকে আমরা এফ ডি বলতেছি। ঠিক আছে, ডাউন সাইডে 0। ঠিক আছে, তো এফ ডি বলতেছি, আর এখানে শুধু এফ টার্মটা ইউজ করলাম। ঠিক আছে, এই যেটা এটা যে ভ্যালু আসে, এই দুটো এগুলোকে ডিসকাউন্টিং করার পর 2 আসছে ধরো, তাহলে 2-কে আমি শুধু এফ বলতেছি। ঠিক আছে, এখানে আরো কিছু বিষয় আছে। ইউ এবং ডি বলতে দুটো জিনিস আছে। ঠিক আছে, ইউ আর ডি। ঠিক আছে, এই দুটোকে আমরা বের করে আমি দেখাই। মানে ইউটি এর ভ্যালু বের করা যায়, ডাইরেক্ট তোমার লাগতেছে এরকম না। এই যে স্টক প্রাইস যদি 20 থেকে 22 হয়, ঠিক আছে, তাহলে এটা কয় গুণ বাড়লো, 1.1 গুণ। মানে ইউ এর ভ্যালু হচ্ছে তোমার এখানে বেসিক্যালি 22, আপসাইডে গেলে কত গুণ বাড়তেছে আর কি। ঠিক আছে, তো আপসাইডে গেলে তোমার এটা স্টক প্রাইস 20 থেকে 22 হচ্ছে, তাহলে এটা স্টক বাড়তেছে, তোমার স্টক প্রাইস 1.1 গুণ বাড়তেছে। আবার যদি ডাউন সাইডে যায়, তাহলে 20 থেকে 18 হচ্ছে, তাই না? তাহলে আমি 18/20 দিব। 18/20 করলে আমি ডি এর ভ্যালু পেয়ে যাবো, যেটা আসবে আমার হলো 0.9 আসবে। ঠিক আছে, তাহলে এটা হলো ইউ এবং ডি। এখন এইটা বলতে পারো যে এটা কেন লাগতেছে ইউ এবং ডি এর মান। ঠিক আছে, এটা দুইটা ক্ষেত্রে লাগতে পারে। প্রথমত, আমি যে প্রবাবিলিটি 0.40 0.60 বলে দিছি, ঠিক আছে, এইটা অ্যাকচুয়ালি বলা হয়তো বা থাকবে না। সো এটা বের করে নিতে হবে। সো বের করতে গেলে যে ফর্মুলাটা লাগে, ওই ফর্মুলার মধ্যে ইউ এবং ডি এর মান বসাইতে হবে। এটা 1 নাম্বার বিষয়। আর 2 নাম্বার হলো যে আরেকটা ভাবে লাগতে পারে যে স্টক প্রাইস আমি যে বললাম এই সময় 22, এই সময় 18, এইভাবে না দিয়ে হয়তো ইউ এবং ডি এর মান দিয়ে দিছে। তাহলে তুমি স্টক প্রাইসে আপসাইড গেলে কত হবে এটা বের করতে পারবা। 20 ইন্টু 1.1 হইলে 1.1 দিয়ে গুণ দিলে 22 চলে আসবে। আবার 20 ইন্টু 0.9 দিয়ে গুণ দিলে 18 চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, এই যে আমি যে জিনিসগুলো বললাম এখানে, যে তোমার এখানে 22 হইলে তোমার পে অফ 1, আর 18 হইলে তোমার পে অফ 0। ঠিক আছে, অপশনের প্রাইস, আর ধর আজকের ভ্যালু আসে, কোশ্চেন মার্ক দিয়ে রাখছে, সামথিং আসবে, আমি ধরে নিছি যে 2 আসবে। ঠিক আছে, যে আপ মুভ ডাউন মুভ বলতেছে আর কি, যে ইউ এবং ডি দিয়ে। এখন আমি জিনিসটা দেখাতে চাচ্ছি। আচ্ছা, তো এফ এর যে ফর্মুলাটা দেখাইছি, এটা তো এই ফর্মুলাই বেসিক্যালি, যে এফ ইউ, অর্থাৎ আপসাইডে গেলে আমার যে পে অফটা পাচ্ছি সেটাকে আমি প্রবাবিলিটি দিয়ে গুণ দিব ওই সিচুয়েশনের, আর ডাউন সাইডে গেলে যে পে অফটা পাচ্ছি সেটাকে আমি ওই সিচুয়েশনের প্রবাবিলিটি দিয়ে গুণ দিব। এটা যদি পি হয়, এটা 1 - পি হবে, পি দ্বারা প্রবাবিলিটি বুঝাইতেছে। ই টু দি পাওয়ার মাইনাস আর টি করে আমার চলে আসছে। এখন কথা হলো এই পি এর মান, যদি এই পি এর মান আমার না জানা থাকে তাহলে আমি কেমনে বের করবো? ঠিক আছে, তো ওইটা অ্যাকচুয়ালি একটা ডেরাইভেশনের মাধ্যমে একটা ফর্মুলা বের করছে। তো ডেরাইভেশনটাও বইয়ে আছে, স্লাইডে আছে কিনা আমি জানি না, আমার খাতাও মেবি আছে, ক্লাসে দেখাইছে। ঠিক আছে,
ওটা দেখানো যাবে, সমস্যা নাই। ছোট ডেরিভেশন, খুব বড় ওরকম না, বাট ফর্মুলাটা হলো এইটা, ঠিক আছে? যে পি এর মান হলো, ইনফ্যাক্ট এই ফর্মুলা থেকেই মেবি ডেরিভেশনটা বসছিল। আচ্ছা, তো পি এর মান হলো তোমার এই ই টু দি পাওয়ার আর টি মাইনাস ডি ইউ মাইনাস ডি, ঠিক আছে, ডিভাইডেড বাই ইউ মাইনাস ডি। সো ইউ এবং ডি কি জিনিস কেমনে বের করে বলে ফেলছি। ই তো একটা ফাংশন আর কি, ই টু দি পাওয়ার আর টি। সো আলটিমেটলি পি কিন্তু এভাবে বের করতে পারবা, পি এবং অনমাস পি। সো প্রবাবিলিটি এভাবে তুমি বের করে ফেলতে পারো। তাহলে সিচুয়েশন হলো এই যে এইটা আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে আমরা এটাকে কি বলতে পারি, আমি বলতেছিলাম যে এই যে একটা জিনিস আমি দেখাচ্ছি, নাম অনেক ঘিজি হয়ে গেছে বিষয়টা, জায়গাটা। এই যে এই প্রাইসটা 22 বা 18, এগুলোকে আমি এসটি বলতেছিলাম, তাই না? এফ ইউ এফ জি তো আমি বলছি এই 1 এবং 0 কে, আর এই যত প্রাইস আছে এটাকে আমি কি বলতেছি, এস টি বলতেছি, যে টি টাইম পিরিয়ডে এস এর যে ভ্যালু, স্টকের যে ভ্যালু। এটাকে আমি এস টি না লিখে অন্যভাবে লিখতে পারি, ঠিক আছে? এটাকে আমি না এস টি না লিখে এখানে আমি লিখতে পারি কি, এস জিরো ইউ, আর এখানে এটা 18 কে আমি কি লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি এস জিরো ডি, ঠিক আছে? মানে এস জিরো ইউ 22 কে লিখতেছি আর এস জিরো ডি লিখতেছি 18 কে, ঠিক আছে? তো এখানে হচ্ছে কি যে এস জিরোটা কি তোমার 20, আর ইউ এর মান 1.1 ছিল, তো 20 ইন্টু 1.1 করলে তোমার 22 আসে। আবার ডি এর মান ছিল 0.9, তো 20 ইন্টু 0.9 করলে 18 আসে। তাহলে এটাকে আমি এস টি না লিখে লিখতে পারি এস জিরো ইউ, এটাকে আমি এস জিরো ডি লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা, আমি টার্মগুলো বুঝাই নিলাম যাতে কনফিউশন না হয়। তাহলে আমি যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখি, আমরা দেখতে পাচ্ছি যে এস জিরো হলো একটা স্টকের প্রাইস, যেটা ভবিষ্যতে যায় এটার ভ্যালু এস জিরো ইউ হবে অথবা এটার ভ্যালু এস জিরো ডি হবে। আমি জানি না কোনটা হবে, এর কারণে আমি দুইটা সিচুয়েশনকে কনসিডারেশন করে ওটাকে একটা প্রবাবিলিটি অ্যাপ্লাই করে দেন আমি আমার অপশনের প্রাইসটা বের করতেছি, ঠিক আছে? তাহলে ওই এস জিরো ইউ প্রাইস থাকলে আমার যে পে অফ সেটাকে আমি এফ ইউ বলতেছি, এস জিরো ডি প্রাইস থাকলে আমার যে পে অফ পাবো আমি সেটাকে এফ ডি বলতেছি। এই এফ ইউ এবং এফ ডি কে আমি প্রবাবিলিটি দিয়ে গুণ করে যদি ডিসকাউন্টিং করি, তাহলে আমি যে ভ্যালুটা পাচ্ছি সেটা হলো এফ, যেটা হচ্ছে আমার অপশনের প্রাইস আজকে, আমি যেটা আমি বিক্রি করবো যেই দামে, ঠিক আছে, বা কিনবো যেই দামে, অপশনটা যেই দামে বেচা কেনা হবে, ঠিক আছে? ডেল্টা কি জিনিস আমি সেই বিষয়ে আসবো। আগে আমি টু স্টেপটা দেখাইনি, ঠিক আছে? ওই টু স্টেপ ম্যাথ বুঝলে আর ঝামেলা নাই আর কি। তো এখানে হলো টু স্টেপ এক্সাম্পল। এরকম কেন একটা একটার উপর দিয়ে উঠে গেছে, এ আল্লাহ। আচ্ছা, সমস্যা নাই, আমি এমনি দেখাতে পারবো, আর আমার বইও আছে লাগলে। হোয়াইট বোর্ডটা ইউজ করি। বই থেকে পড়ছি, তো স্লাইড মাত্র ওপেন করছি, তো স্লাইডের কি অবস্থা জানি না আমি। এই টু স্টেপটা শিখে গেলে মোটামুটি বলতে পারো যে এই চ্যাপ্টার শেষ। এরপর যেগুলো আছে এই জিনিসগুলো ছোটখাটো জিনিস আর কি, ওগুলো এরকম কিছু না। মেইন কনসেপ্ট এই চ্যাপ্টারে এই টু স্টেপ ইউরোপিয়ান, এখন পর্যন্ত আমি আছি ইউরোপিয়ান অপশনে, দেন আমেরিকান অপশন হলে কিভাবে হইতো সেই জিনিসটা দেখাবো। দেন হলে তোমার মোটামুটি সে ছোটখাটো কিছু কনসেপ্ট আছে ওগুলো দেখাবো, বাট মেইন কনসেপ্ট কভার হয়ে গেছে চ্যাপ্টারে বলতে পারো, মানে এই টু স্টেপ দেখানো হইলে আর কি। তো টু স্টেপের বিষয়টা আমি দেখাই। দাঁড়া, আমি মানগুলা কত হবে একটু বই থেকে দেখি। আচ্ছা, আচ্ছা পাইছি একটা অঙ্ক, ওকে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমি তো টু স্টেপ লিখি। তো আগেরটা একটা স্টেপ ছিল, এখন দুইটা স্টেপ, ঠিক আছে? অর্থাৎ হলো ধরো স্টকের প্রাইস এখন 20, ঠিক আছে? এখন এইটা ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময় পর, ধরো 3 মাস পর যায়া স্টকের প্রাইসটা হয় তোমার এটা 22 হবে অথবা 18 হবে,
এতটুকু তো আমরা আগেও দেখছিলাম। এখন আমি ধরলাম, চিন্তা করলাম যে আরো 3 মাস পর কি হবে, আরো 3 মাস পর এই 22টা চেঞ্জ হয়ে যেতে পারে 24.2, 24.2, অথবা হয়ে যেতে পারে তোমার এটা 19.8। ঠিক আছে, আর এই 18টা আরো 3 মাস পর যেটা হবে যে তোমার মানে এইখান থেকে এতটুকু হলো ধর একটা 3 মান্থ পিরিয়ড, আর এতটুকু হলো আরেকটা 3 মান্থ পিরিয়ড। ঠিক আছে, সো এই 18টা আরো 3 মাস পর যায় যেটা হবে যে তোমার এটা 19.8 হয়ে গেল, হয় না হয় হয়ে গেল যে 16.2। ঠিক আছে, এখানে একটা কোশ্চেন অনেকে করছিল স্যারকে, স্যারও বলছিল যে এই 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 18টা যেমন এই 22 3 মাস পরে 19.8 হয়ে যাবে, এই 18 3 মাস পর 19.8 হয়ে যেতে পারে। তো এই দুইটা ভ্যালু কি সেমই হবে কিনা, না সেম হবে কোনো কথা নাই, আলাদাও হইতে পারে। আপাতত সেম ধরে ম্যাথ করছে আর কি, বাট আলাদা হইলে হইতে পারে, কোনো সমস্যার কিছু নেই। ঠিক আছে, আচ্ছা তো এখানে তাহলে আরো একটা স্টেপ অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এখন মনে করো অপশনটা হলো একটা 6 মাস মেয়াদি অপশন। ঠিক আছে, তাহলে তুমি এই সময় পর, এটা যদি ইউরোপিয়ান অপশন হয়, চিন্তা করো ইটস এন ইউরোপিয়ান অপশন। সো ইউরোপিয়ান অপশন হইলে তুমি এই 3 মাস পরে এই টাইমে কিন্তু তুমি আলটিমেটলি তোমার ওই অপশন এক্সারসাইজ করতে পারবা না, করলে এই টাইমে লাস্ট পিরিয়ডেই করতে হবে। ঠিক আছে, কিন্তু সিচুয়েশন হলো তোমার 2 স্টেপ বাইনোমিয়াল মডেল, যে তুমি আগে একটা স্টেপ 3 মাসের, এর পরের 3 মাস দুইটা একসাথে করে দেন কনসিডার করতেছো, বাট অপশনটা তোমার 6 মাস মেয়াদি। ঠিক আছে, অপশনটা হলো ইউরোপিয়ান অপশন, অর্থাৎ তুমি একদম লাস্টেই এক্সারসাইজ করতে পারবা। ওকে, এখন এই মানগুলো আমি দিয়ে দিছি, এই লাস্টের গুলো, এই লাস্টের গুলো কিন্তু না দেওয়া থাকলে তোমরা হয়তো বের করতে হতো। ফর এক্সাম্পল আমি বলি শুধু 20 দেওয়া, আর কোশ্চেনে হয়তো 20 দেওয়া শুধু স্টক প্রাইস, এবং বলে দিছে এটা হলো একটা 2 স্টেপ বাইনোমিয়াল মডেল, এবং আমাকে ইউ এবং ডি এর মান দিয়ে দিছে। ঠিক আছে, তো ইউ এর মান বলে দিছে হলো, ইউ হলো আমার 1.1, আর ডি আমাকে বলে দিছে হলো, ডি হলো 0.9। ঠিক আছে, তো এতটুকু বলে দিছে, দেন আমাকে তো যেহেতু 2 স্টেপ বাইনোমিয়াল মডেল বলে দিছে, তাহলে আমি এখানে হলো 2 স্টেপ করবো। 20 ইন্টু 1.1 করলে 22, আবার 22 ইন্টু 1.1 করলে 24.2। ঠিক আছে, আবার তুমি এই 22 কে 0.9 দিয়ে গুণ দিলে 19.8, আবার 18 কে 1.1 দিয়ে গুণ দিলে 19.8, 18 কে 0.9 দিয়ে গুণ দিলে 16.2। ঠিক আছে, তো এইভাবে করে আমি বাকি মানগুলো কিন্তু আমি পেয়ে গেছি, যদি দেওয়া নাও থাকে, এতটুকু ইনফরমেশন যদি দেওয়া থাকে, ইউ ডি এবং 2 স্টেপ বলা আছে। আচ্ছা, দেন হলো কি, আমার এবার লাগতেছে যে আমার এখানে একটা এফ, এই এফ এর মান লাগবে আমার। ঠিক আছে, আচ্ছা আমরা এটাকে যদি এফ বলি, এটাকে আমরা কি বলি বলছি, এটাকে বলি আমরা এফ ইউ বলি, এটা বলছি না? আর এটাকে মানে এটাকে বলতে 22কে না, এই সময়ের আর কি, এই সময়ের যে পে অফটা, এটাকে আমরা এফ ইউ বলি, আর এটাকে আমরা বলছিলাম এফ জি বলি। ঠিক আছে, এফ জি। দেন এই আরো 3 মাস পর তখন এটাকে কি বলবো, তখন যে পে অফটা থাকবে, তখন আমরা এফ ইউ তো অলরেডি আগেরটা ছিল, এটাকে এটার জন্য আরো একটা ইউ অ্যাড করে দিলাম, এফ ইউ ইউ বললাম। ঠিক আছে, বা এখানে বইয়ে মনে হয় এফ ইউ স্কোয়ার লেখছে, হোয়াট এভার ইট ইজ, এভাবে লিখতে পারো, নট শিওর, কোনটা জানি স্কোয়ার দেখছিলাম, যাই হোক এফ ইউ ইউ এটাকে। ঠিক আছে, আর এটাকে আমি বলতেছি এফ ডিডি, আর মাঝখানেরটা হবে, আচ্ছা একটু কাজ করতেছে না, ডিস্টার্ব করতেছে, বাট কথা তো শোনা যাচ্ছে। নিচেরটা হলো এফ ডিডি, আর মাঝখানেরটা হলো এফ ইউডি। ঠিক আছে, তো এখানে হলো এফ ইউডি, এটা হলো এফ ডিডি। একসাথে অনেকগুলো টাইপ ইউজ করতেছি, তো এটা ডিস্টার্ব করতেছে মেবি, আর আমাদের নেট কানেকশন এমনি ভালো না। আচ্ছা, তো ওকে, আমি ডিনোশন তো দেখা দিলাম যে কোনটার নাম কি। এখন কি হয়তো তোমাকে ভ্যালু শুধু এইটার এই ভ্যালুগুলো হয়তো দেওয়া থাকতে পারে, এই 3টা ভ্যালু এফ ইউ ইউ, এফ ইউডি, এফ ডিডি দেওয়া আছে, তোমার বের করতে হবে এই এফ। ঠিক আছে, তো সেটাকে আমরা বের করে সেই জিনিসটা দেখাচ্ছি। ওকে, আমি একটু মান লিখি, এফ ইউডির কত। আচ্ছা, এটা ভ্যালু দেওয়া থাকবে না, তো আমি ভুলে বলছি দেওয়া থাকবে। তোমাকে দেওয়া আছে শুধু ইয়ে দেওয়া আছে, আমি বলি ভুলে দেওয়া থাকবে বলছি, তোমার শুধু কে এর মান দেওয়া আছে। আচ্ছা, তো কে এর মান হলো, সেই ফর এক্সাম্পল এই ম্যাথের জন্য কত হবে, আমি এক্সাক্ট এক্সাম্পলই ইউজ করি, তাতে তোমাদের মনে থাকবে। কে এর মান 21। আচ্ছা, তো কে এর মান হলো 21।
এখন এটা হলো একটা ধরো কল অপশন, ঠিক আছে? কল অপশন হইলে আমার যদি এই 6 মাস পরের কথা চিন্তা করি, কে এর মান 21 আর এটা হলো 24.2, ঠিক আছে? তাহলে আমার এখানে পে অফ কত? আচ্ছা, কল অপশনে পে অফ কি? এসটি মাইনাস কে, এটা হলো কল অপশনের পে অফ, এবার এসটি মাইনাস কে এবং জিরোর মধ্যে যেটা বড় আর কি, ঠিক আছে? এত কিছু আর লিখতেছি না, এই দুইটার ম্যাক্স আর কি, ধরো এম লিখে দিলাম শুধু, দুইটার মধ্যে যেটা ম্যাক্স। তো এখানে হলো 24.2 মাইনাস 21, এখানে 3.2 আসে, ঠিক আছে? তো এটা পজিটিভ আসছে এখানে, তাহলে এটাই হবে তোমার পে অফ। নিচের দুইটা দেখো পে অফ কিন্তু নেগেটিভ আসে, এখানে এসটি হলো তোমার কে হচ্ছে 19.8 21 এর চেয়ে ছোট, 16.2 21 এর চেয়ে ছোট, তাহলে এটাতে তোমার পে অফ নেগেটিভ মানে মানে জিরো আর কি, এক্সেস করবে না, এটাতেও পে অফ জিরো। এখন তাহলে আমরা এই তিনটা মান বসায় ফেলছি, এখন আমরা এইগুলো বের করতে পারবো। এই এফ ইউর মান কত হবে? এফ ইউর মান হবে এরকম, এই এটা হবে তোমার, এখন তো জায়গা নেই, নিচে করি, তার একটু নিচে নামা, নিচে স্ক্রল করা যায়, লোড করতেছে কেন এরকম, এটাই তো বুঝতেছি না। নিচে তো স্ক্রল করা যায়, যাচ্ছে না কেন জানি। আচ্ছা, এই চিপার মধ্যে লিখলে তো একটু ডিফিকাল্ট। আচ্ছা যাই হোক, আমি লিখে দিই চিপার মধ্যে কোনো মতে। এটা হবে তোমার 3.2, ঠিক আছে? 3.2 ইন্টু এই যে এফ ইউ যেটা আছে, ঠিক আছে? এটাকে এই, আচ্ছা আমার এই প্রবাবিলিটির মানটা লাগবে, আচ্ছা তাহলে আমার একটু কাজ বাকি আছে, এই মানটা লাগবে আমার, আচ্ছা আর এই মানটা লাগবে, আচ্ছা এটা তো অটো বের বের হয়ে যাবে। কিছু বলছো কেউ? আচ্ছা, পি এর যে ফর্মুলা, এটা দিয়ে আমি এটা বের করে নিতে পারবো, যে পি হলো আমার, আমি দেখাইছিলাম আগে, এত ডিস্টার্ব তো ইউজুয়ালি করে না, আজকে বেশি ডিস্টার্ব করতেছে। আচ্ছা, এই যে ফর্মুলাটা, ঠিক আছে? যেমন আমি এখানে যদি মানটা বসাই এক্স্যাক্টলি, ঠিক আছে? তো আমার ডি এর মান হলো 0.9 ছিল, তাই না? এটা হলো আমার 1.1 মাইনাস 0.9, এখানে হলো ই টু দি পাওয়ার আর টি, আর হলো তোমার 12%, এটা কোশ্চেনে দেওয়া থাকবে, ঠিক আছে? 0.12 ইন্টু টি এর মান, আচ্ছা টি এর মান হবে প্রত্যেকটা স্টেপের অনুযায়ী, ঠিক আছে? তো এখানে 3/12 হবে আর কি। আর কারণ কি আমি বলতেছি সেটা, এটা হলো তোমার পি এর মান আসতেছে, ওকে? তো এটা করলে একটা ভ্যালু পাবা, ভ্যালুটা মনে হয় 0.65 সামথিং কিছু একটা আসে, হ্যাঁ 0.6522 আসে, ঠিক আছে? আচ্ছা, আমি বলতেছিলাম এখানে 3 কেন লিখছি, ঠিক মানে 3/12 লিখছি, 3 লিখছি হলো তোমার আহ, এই যে এই পিরিয়ডটা, তুমি তো কিসের পি বের করতেছো, এখানকার পি বের করতেছো না, তাহলে এই সময়টুকুর জন্য পি বের করতেছো, তাহলে এটা এখানে তোমার 3/12 ইউজ হবে, এটা 3 মাসের পিরিয়ড যেহেতু, ঠিক আছে? আর এটা হলো আবার আরেকটা 3 মাসের পিরিয়ড, ঠিক আছে? তো এভাবে করে তুমি এখানে 0.6522 পি এর মান পেয়ে যাবা। আবার এটা হলো 1 থেকে 0.6522 করলে রিমেইন, এখানে হলো তুমি 1 মাইনাস পি এর ভ্যালুটা পেয়ে যাবে আর কি, অর্থাৎ এখানে এই সিচুয়েশনের প্রবাবিলিটিটা 1 মাইনাস পি করলে এই সিচুয়েশনের প্রবাবিলিটিটা পেয়ে যাবে, ওকে? তো যেই প্রবাবিলিটি পাইছো সেটা দিয়ে, এটা নিচে কেন স্ক্রোল হচ্ছে না এটা তো বুঝতেছি না, একটু নিচে নামে লিখবো কোথায় আমি? ও আচ্ছা, এটা মনে হয় ইয়ে সিস্টেম, কতগুলো থাকে নিচে নামে, তাও তো কাজ করে না। আচ্ছা, আমি এখানে যদি লিখি, ওই ভ্যালুটা আমার দাঁড়াচ্ছে তো হলো এই 3.2, ঠিক আছে? 3.2 কে আমার গুণ যাবে হলো প্রবাবিলিটি, এটার কত আসছে আমার 0.6522, মানে এই পি এর ভ্যালু যেটা আসছে, ঠিক আছে? এটা 0.6522 আসবে। তো 3.2 ইন্টু 0.6522
আচ্ছা আমি পুরোটা লিখতেছি না, তোমরা পুরোটা লিখিও। ধরো 65 লিখলাম, যোগ যোগ হলো আমার 0 ইন্টু রিমেইনিং প্রবাবিলিটি, ঠিক আছে। এখানে হলো তোমার এটা আসবে 0.3478 এরকম আসবে আর কি, ঠিক আছে। 2 ঘর লিখলাম আর কি, পুরো ঘর লিখে দিও, 2 ঘর 4 ঘর লিখো, ই টু দি পাওয়ার মাইনাস RT, ঠিক আছে। মাইনাস এই একই একই জিনিস এখানে বসবে, 0.12 ইন্টু এটা বসবে, সাথে মাইনাস চিহ্নটা থাকবে এক্সট্রা আর কি। তো এটা করলে একটা ভ্যালু আমরা পেয়ে যাব, ভ্যালুটা আসবে হলো 2.026 আসবে, ঠিক আছে। তাহলে আমাদের এই যে ভ্যালুটা পাচ্ছি এটাকে ডিসকাউন্টিং করে 3 মাসের জন্য, সেটা হলো এই FU-র ভ্যালু পাচ্ছি, সেটা হলো 2.026, ঠিক আছে। এখন একই অ্যাপ্রোচে আমি FD এর ভ্যালু বের করতে হবে, ঠিক আছে। কিন্তু এখানে কি এটা করা লাগতেছে না, বোঝা যাচ্ছে কেন, কারণ কি এইটার ভ্যালু 0, এটার ভ্যালু 0, তো এই দুটাকে যখন কোনো প্রবাবিলিটি দিয়ে গুণ দিয়ে ডিসকাউন্টিং করব তখন আমার করে দেখতে পারো চাইলে, সমস্যা নাই, বাট পরীক্ষার খাতায় করে দেখায়। যাই হোক, তো আলটিমেটলি 0 আসতেছে, ঠিক আছে। এখন এই দুইটা ভ্যালু আছে, একই অ্যাপ্রোচ, এবার এই দুটাকে প্রবাবিলিটি দিয়ে গুণ করে ডিসকাউন্টিং করে আমি এই সময়ের টাইম পাবো, এই সময়ের ভ্যালু আমি পাবো, অপশনের প্রাইস। তবে এখানে একটা জিনিস লাগতেছে যে এই পি বের করছি না, আবার এখানে পি বের করার, এটা অ্যাকচুয়ালি সেম, তো তাহলে না একই আসবে তোমার ভ্যালু। এটাও যেহেতু 3 মাসের পিরিয়ড, এটাও 3 মাসের পিরিয়ড, তো পি এর ভ্যালু সেমই আসবে। বাট যদি তোমার ডিফারেন্ট থাকে সিচুয়েশন, মানে তোমার এখানে এই যে পি এর ফর্মুলাটা কি, এটা ফর্মুলা না, তো এখানে যদি দেখা যায় যে ইউ এবং ডি যেটা, ঠিক আছে, বা টি এর যে মানটা, ঠিক আছে, তো এই মানগুলা যদি তোমার এখানে দেখা যাচ্ছে যে প্রথম পিরিয়ডটা এরকম হবে না হয়তো বা, বাট আমি বলতেছি আর কি, ধরো প্রথম পিরিয়ডটা 4 মাসের, এই পিরিয়ডটা 4 মাসের, এরপরটা হলো 3 মাসের, তখন কিন্তু তোমার এই পি এর মান এবং এই পি এর মান সেম হবে না। আবার যদি হয় যে তোমার ইউ, এই যে এখানে এর 20 থেকে 22 হয়েছে, এটা ইউ কত ছিল 1.1, আবার 22 থেকে 24.2 এটা 1.1ই ছিল ইউ, তো কিন্তু এই পরেরটাতে ইউ হয়তো ডিফারেন্ট, এরকম যদি হয় সিচুয়েশন, মেবি থাকবে না এরকম ম্যাথ আমাদের, বাট হইলে তখন এই পি এর মান ডিফারেন্ট হবে, ঠিক আছে। যাই হোক, তো যেহেতু সেম আমি বলতেছি, এখানে সেম মানটা এখানে বসাই দিলাম পি, আর এটা এখানে 1 মাইনাস পি সেম ভ্যালু, ওকে। তো একই অ্যাপ্রোচে এখানে হলো 2.026 আর এখানে 0, ঠিক আছে। এই দুটাকে তুমি ডিসকাউন্টিং করলে, আমি যেহেতু নোটটা এখন প্রিপেয়ার করে নিই, আমার কাছে সফট কপি নাই, নাহলে আমি দেখাই দেওয়া, আমি খাতায় যেটা করছি, হার্ড কপি আছে আর কি, সফট কপি নাই। তো এইটা করলে তুমি এখানে এফ এর মানটা পেয়ে যাবা একই অ্যাপ্রোচে ডিসকাউন্টিং করলে, ঠিক আছে। আচ্ছা, এখন পর্যন্ত দেখাইলাম 2 স্টেপ দেখানো হয়ে গেছে, বাট 1 স্টেপ 2 স্টেপ দেখাইছি, বাট এটা হলো ইউরোপিয়ান অপশনের জন্য, ঠিক আছে। এখন আমেরিকান অপশন হলে না একটু একটু চেঞ্জ হবে, ঠিক আছে। একটু চেঞ্জ হবে কেমনে, আচ্ছা সেইটা হলো তোমার, আচ্ছা বইটা ওপেন করলে বেটার, বইয়ে টাকায় দেখাতে পারবো, আমার এত কিছু আঁকার লাগবে না। আহ, আছে নাকি না, এটা বলছি। আসছে, আমেরিকানে আসতেছি আমি, একটু বুঝেছি তো দেখাই, ঠিক আছে। তো এই যে এই ম্যাটটা তো দেখাইলাম, আরে কিরে ওই চলে গেল, এই ম্যাটটা তো দেখাইছি এতক্ষণ পর্যন্ত, ঠিক আছে। যে হলো এখানে স্টক প্রাইস গুলো, এগুলো হলো আমার ইয়েগুলোকে আমি ডিসকাউন্টিং করে এখানে আমি
আচ্ছা, এই এফ এর ভ্যালু আসবে, এটা লাস্টের অংশটুকু করলে এফ এর ভ্যালু এটা আসবে 1.2823 এটাকে, এবং এই দুটাকে প্রবাবিলিটি দিয়ে গুণ দিয়ে ডিসকাউন্টিং করলে। আচ্ছা, দেন হলো আমি আসতেছি পুট অপশনে যদি আসি, এটা ছিল কল অপশন, ঠিক আছে। সো পুট অপশন হইলে বিষয়টা হয়ে যাবে তোমার একই সিস্টেম, পুরা সেম, জাস্ট এখানে তোমার ইয়ে হয়ে যাবে, জাস্ট পে অফের ফর্মুলাটা চেঞ্জ হয়ে যাবে, তখন এসটি মাইনাস কে থাকবে না, তখন কে মাইনাস এসটি থাকবে, ঠিক আছে। তো ধরো এখানে তোমার এই পুট অপশনের ম্যাটটায় কে এর মান হলো তোমার ধরো 52, ঠিক আছে, কে এর মান 52, ঠিক আছে। তো কে এর মান যদি 52 হয়, এখানে এসটি কত 72, তাহলে আমি এখানে এক্সারসাইজ করবো না, তাহলে এখানে আমার পে অফ 0। আবার এখানে 48, তাহলে 52 মাইনাস 48 4, এখানে আমার পে অফ 4। আবার এখানে 52 মাইনাস 32 পে অফ হলো আমার এখানে 20, ঠিক আছে। এই 4 এবং 20 কে আমি ওই প্রবাবিলিটি দিয়ে গুণ দিয়ে ডিসকাউন্টিং করলে আমার এটা আসছে 9.4636। আবার এই 0 এবং 4 কে, এই যে এই 0 আর এই 4 কে আমি যদি প্রবাবিলিটি দিয়ে গুণ দিয়ে ডিসকাউন্টিং করি, তাহলে আমার আসে এটা ভ্যালু অপশনে পে অফে। দেন এই দুটাকে আবার প্রবাবিলিটি দিয়ে গুণ দিয়ে ডিসকাউন্টিং করলে আমার এইটা ফাইনাল ভ্যালু আসে আজকে। আচ্ছা, এখন পর্যন্ত আমি যা দেখলাম সেটা ছিল ইউরোপিয়ান অপশন। এখন আসতেছি এই পুট অপশনটার এক্সাম্পলই আমি একটু চেঞ্জ করে দিব, যে এই পুট অপশনটা যদি একটা তোমার ইউরোপিয়ান অপশন না হয় আমেরিকান অপশন হয়, তাহলে কি হবে ডিফারেন্সটা, ঠিক আছে। ওকে, স্টার্টিংটা সেমই থাকবে, যেখানে 0, 4 এবং টাইম 20 হলো পে অফ, ঠিক আছে। চেঞ্জটা হবে এই জায়গায়, আমরা ব্যাকওয়ার্ডে যাব, অবশ্যই ব্যাকওয়ার্ডে কাজগুলো করে, অর্থাৎ হলো আগে লাস্টের পে অফগুলো বের করে নেয়, দেন হলো সেখান থেকে আগের পে অফগুলো, তার আগের পে অফগুলো। ওকে, আচ্ছা, এখন এখানে যে বিষয়টা হবে তোমার, ফর এক্সাম্পল এই ভ্যালুটার কথা বলি 40, ঠিক আছে। ইউরোপিয়ানের ক্ষেত্রে যেটা হয়েছিল, যে তুমি যখন এই মাঝখানের স্টেপগুলোতে তোমার এক্সারসাইজ করার কোনো অপশন ছিল না, ঠিক আছে। কিন্তু আমেরিকানে কিন্তু, ইউরোপিয়ানে কি হইতো, তোমার এই 6 মাস পরেই করা লাগবে, কিন্তু আমেরিকানে হয়তো একটা নির্দিষ্ট সময় পর পর তুমি চাইলে এক্সারসাইজ করতে পারবা। তো এখানে হলো দেখা গেছে যে মাঝখানে এই যে 3 মাসের যে পিরিয়ডটা, এই সময় কিন্তু চাইলে সে এক্সারসাইজ করতে পারবে তারা। এখন আমি দেখবো যে তার জন্য কোনটা বেটার, ঠিক আছে। মানে সে যদি অপশন এক্সারসাইজ করা বেটার হয়, তাহলে সে এই পরে কি হতে পারে এই সিচুয়েশনটা পুরোপুরি বাদ কনসিডারেশন। পরে কি হতে পারে, পরে আমার 4 হতে পারে পে অফ 20 হইতে পারে। তো এই 4 আর 20 কে ডিসকাউন্টিং করে আমার যে ইয়েটা আসছে, আমার ভ্যালু আসছে কত 9.4636। এটা আসছে আমার ফিউচার কি হতে পারে সেটাকে ডিসকাউন্টিং করে। এখন আমি চিন্তা করব, যদি আমি এই সময় এক্সারসাইজ করে ফেলতাম, এই 40টা কি, এটা হলো আমার এসটি, তাহলে এসটি যদি 40 হয়, তাহলে আমি 52 মাইনাস কে মাইনাস এসটি করতেছি, ঠিক আছে। যদি আমি এই সময় এক্সারসাইজ করতাম, কত আসে 12, আমার ভ্যালু আসে 12। তাহলে এই যদি 12 আমার ভ্যালু আসে, তাহলে আমার পে অফটা কোথায় বেশি, আমি যদি এই সময় এই 6 মাস পর্যন্ত ওয়েট না করে আমি যদি 3 মাস পরেই যদি আমি এক্সারসাইজ করে ফেলি, তাহলে আমার পে অফ এই সিচুয়েশনের ক্ষেত্রে, ডাউনওয়ার্ড সিচুয়েশনের ক্ষেত্রে আমার পে অফ থাকতেছে 12। আবার যদি আমি 3 মাস পরে আরো 3 মাস পর এক্সারসাইজ করি, তাহলে আমার পে অফটা হচ্ছে এই সময়ের পার্সপেক্টিভে আসতেছে 9.4636, মানে এটাকে ডিসকাউন্টিং করে 9.4636। তাহলে কোনটা বেশি, পে অফ বেশি এইটা 12 এর, তাই না। তাহলে আমি এই ভ্যালুটা এখানে লিখতেছি না, তাহলে আমি এখানে লিখবো 12, ঠিক আছে। এটা আমেরিকান জন্য বলতেছি। এবার আসি এই জায়গাটায়, এখানে কি হচ্ছে, আমি এগুলাকে আমি যদি 0 এবং 4 এটাকে আমি ডিসকাউন্টিং করলে আমার আসতেছে 1.4147। এখন আমি দেখি আমি যদি এই সময় এক্সচেঞ্জ করি তাহলে কত আসে। এই সময় আমার এসটির ভ্যালু কত 60, তাহলে 52 মাইনাস 40 না, 52 মাইনাস এখন দেখছি 60। তো এখানে তো নেগেটিভ আসবে, সহজ ভাষায় যদি আমি বলি নেগেটিভ আসে মানে তোমার পে অফ হলো 0। নেগেটিভ থাকলে তো আমি এক্সারসাইজ করবো না, পে অফ 0। এখন 0 এবং 1.4147 এই দুটোর মধ্যে কোনটা বেটার, 1.4147। তাহলে এখানে আমার ওই ফিউচারের যে সিচুয়েশন গুলো, এগুলোকে ডিসকাউন্টিং করে যে ভ্যালুটা আসছে, ওই ভ্যালুটাকে আমি রেখে দিব। আমি এই সময়, অর্থাৎ আমার কি এই 3 মাস পরেই যদি আমি এক্সারসাইজ করে ফেলি, আপওয়ার্ড সিচুয়েশনের ক্ষেত্রে আমার 3 মাস পর এক্সারসাইজ করাটা লাভজনক না, তাহলে আমি এই সময় এক্সারসাইজ করবো না। তাহলে আমি এই সময় যেহেতু এক্সারসাইজ করবো না, তাহলে আমি ফিউচারে কত হইতে পারে প্রাইস, সেটাকে আমি কনসিডারেশনে রাখবো। তো সেই অনুযায়ী ডিসকাউন্টেড ভ্যালু হচ্ছে এটা, তাহলে এটা রাখতেছি। আর এখানে 9.4636 রিপ্লেস হয়ে 12 হয়ে যাবে। একই অ্যাপ্রোচে এখানে তুমি ব্যাকওয়ার্ডে যাইতে থাকবা, ঠিক আছে। আর এখানে তো যেহেতু আর কোনো, এটা তো স্টার্টিং পিরিয়ড, আর তো তেমন কিছু না, এখানে জাস্ট এই দুটাকে ডিসকাউন্টিং করে তুমি এই ভ্যালুটা পেয়ে যাবা। মানে এই ভ্যালু না, এটা হলো পুটের ক্ষেত্রে ভ্যালুটা ডিফারেন্ট আসবে, যেহেতু এখানে 9.4। এই যে বাকি সব কিন্তু সেম আছে, এখানে যেহেতু এটা লাভজনক হচ্ছিল না এক্সারসাইজ করা, এর কারণে সেমই আছে। আর এখানে যেহেতু লাভজনক ছিল এক্সারসাইজ করা, তো 3 মাস পর এক্সারসাইজ করে ফেলবে, তাহলে এখানে আসতেছে 12।
পে অফটা আসতেছে। তো এখানে তোমার এইগুলোকে ডিসকাউন্ট করে এটা আসছে, ঠিক আছে। এটা হলো তোমার আমেরিকান অপশন। সো ডিফারেন্স হলো এতটুকু। এখন 2 স্টেপের জায়গায় যদি 3 স্টেপ বাইনোমিয়াল মডেল দেওয়া থাকে, তো তাহলে এখানে হয়তো আরো শাখা থাকলো, ঠিক আছে। সো থাকলেও কি আসা যায়, যে অ্যাপ্রোচে 2 স্টেপ করা হয়েছে সেম অ্যাপ্রোচে তুমি ওই ব্যাকওয়ার্ডে যাবা, এখানে কত পে অফ আসে, ঠিক আছে, এই জায়গায় কত আসে, এই জায়গায় কত পে অফ আসে, ওই পে অফ গুলো বের করে ওগুলাকে প্রবাবিলিটি গুণ করে ডিসকাউন্টিং করে এই পে অফে আসবা, এভাবে করে করে আসবা। আমেরিকান যদি অপশন হয় তাহলে প্রত্যেকটা স্টেপে তোমার কনসিডার করতে হবে। যেমন আমেরিকান অপশন হলে 3 স্টেপের ক্ষেত্রে এখানে একটা স্টেপ হয়ে যাচ্ছে, এই স্টেপে তোমার কনসিডার করতে হবে এই স্টেপের পে অফটা বেটার নাকি এক্সারসাইজ, মানে মানে এক্সারসাইজ যদি আমি করে ফেলি তাহলে এই স্টেপে যে পে অফটা পাচ্ছি সেটা বেটার, নাকি আমি এক্সারসাইজ না করে যদি তারপরে পরের সিচুয়েশনকে ডিসকাউন্টিং করে দেখবো যে তখনকার পার্সপেক্টিভে ওই পে অফটা বেটার। তো এইভাবে করে জিনিসগুলো আলটিমেটলি তোমার ভ্যালুয়েশনটা করে, ঠিক আছে। সো এই চ্যাপ্টারের মেইন কনসেপ্ট হয়ে গেছে, কিছু ছোটখাটো জিনিস আছে। ফর এক্সাম্পল এই যে ইউ এবং ডি বলছি, ইউ কি বলছি 1.1, ডি বলছি 0.9, ঠিক আছে। এখন এটা তো আমি বলছি যে স্টক প্রাইস দেওয়া থাকলে তুমি স্টক প্রাইস দিয়ে বের করতে পারবা যে স্টক প্রাইস 22 এবং 20 হবে, কিন্তু তুমি তো জানো না অ্যাকচুয়ালি স্টক প্রাইস ওই সময় 22 হবে এবং 18 হবে, সরি 22 এবং 18 হবে, ওই সময় যে 22 এবং 18 হবে বা কত হবে এটা তো তুমি জানো না। সো এটাও বের করার সিস্টেম আছে যে ইউ এবং ডি কেমনে বের করবা। সো এটার ফর্মুলা হলো এইটা, ঠিক আছে। সো ইউ এর ফর্মুলা হলো ইউ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এইটা হলো সিগমা আর কি, ঠিক আছে। সিগমা ইজ দ্য ভলাটিলিটি, ডেল্টা টি, ডেল্টা টি লেখা আছে। ডেল্টার বিষয়টা বলা হয়নি, আমি বলবো এখন। ডেল্টাটা হলো এই প্রত্যেকটা টাইম, আচ্ছা ডেল্টা টি এর কথা বলি, ডেল্টা টিটা কি আগে সেটা বলি। ডেল্টা টি হলো এই যে প্রত্যেকটা যে গ্যাপ, এই ধরো এখান থেকে এখানের মধ্যে 3 মাসের সময় পিরিয়ড বলছি, এখান থেকে এখানের মধ্যে 3 মাসের সময় পিরিয়ড, তাহলে অপশনটা হয়তো 6 মাস মেয়াদি, বাট ডেল্টা টি কত, ডেল্টা টি এর ভ্যালু হলো 3 মান্থ, ঠিক আছে, বা 3/12 আর কি। এটাকে যেহেতু ইয়ারলি এক্সপ্রেস করা হয়, ডেল্টা টি এর ভ্যালু হচ্ছে আমার 3/12, ঠিক আছে। এইটা আর কি তোমার ডেল্টা টি। ডি এর ভ্যালু এভাবে বের করে 1/u দিয়ে লিখতে পারো, অথবা ই টু দি পাওয়ার এটা ফর্মুলা ইউজ করতে পারো। আচ্ছা, এটা হলো ইউ এবং ডি কেমনে বের করো। আরো কিছু জিনিস আছে ছোটখাটো, আমি যেটা বলছি দেখাচ্ছি। আচ্ছা, বইয়ে থেকে দেখাই। আচ্ছা, এখানে তোমার অত ইয়েতে দেখায়নি, মনে হয় স্যার ক্লাসে দেখাইছিল নাকি ডেরিভেশনটা। যাই হোক, ডেরিভেশন তো নোটে পাই যাবা, ডেরিভেশন আসবেও না, উনি ম্যাথই দিবে, উনি ম্যাথ দেখতে ওনার ইজি লাগে। যাই হোক, এই যেমন এই যে এফ এর যে ফর্মুলা এটা তো চিনোই, ঠিক আছে। সো আর ডেল্টা টি, সো এখানে হলো এই টাইমটা যেটা বসবে এটা বেসিক্যালি ডেল্টা টি আর কি, কত সময় ওই স্টেপটা, প্রত্যেকটা স্টেপের টাইম পিরিয়ড। তো পি এর ভ্যালু হচ্ছে তোমার, এটাকে তুমি এটাকেই তুমি ডিরাইভ করলে এটা চলে আসতেছে আর কি। এটা জাস্ট তুমি ইকুয়েশন যেভাবে চেঞ্জ করে ওভাবে করতে করতে এটা পি এর ভ্যালু এটা চলে আসবে তোমার, ঠিক আছে। আর ডিস্টার্ব করতেছে একটু, দাঁড়াও। শুরুতে আচ্ছা একটা জিনিস আমি বলে নিই, এই চ্যাপ্টারে যে ম্যাথগুলো করা হয়েছে, ঠিক আছে,
এটা একটা অ্যাজাম্পশন ধরে করা হয়েছে, সেটা হলো এই রিস্ক নিউট্রাল ভ্যালুয়েশন, ঠিক আছে। অ্যাজাম্পশনটা এটা বলা হচ্ছে যে ইনভেস্টররা হলো রিস্ক নিউট্রাল, অ্যাজাম্পশন যে ইনভেস্টর রিস্ক নিউট্রাল। এই অ্যাজাম্পশনের বেসিসে এই চ্যাপ্টারের এই ম্যাথগুলো করাইছে, বাইনোমিয়ালের ম্যাথগুলো। সো আপাতত এই জিনিসটা মাথায় রাখিও আর কি। আর কি একটা জানি বাকি আছিল, আচ্ছা ডেল্টা বাকি আছিল দেখানো। ডেল্টা কোন ফর্মুলার মধ্যে লিখছিল, দাঁড়া আমি দেখতেছি। খুঁজে পাইতেছি না, যাই হোক। আচ্ছা আমি ডেল্টার মিনিংটা বলে দিই। একটা ফর্মুলাতে দেখছিলাম ডেল্টার অ্যাপ্লিকেশনটা, যাই হোক। ডেল্টার মিনিংটা হলো বেসিক্যালি যে তোমার এই তোমার স্টকের প্রাইসের চেঞ্জের তুলনায় তোমার অপশনের প্রাইস কতটুকু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। মনে করো স্টকের প্রাইস আমি বলছিলাম আপওয়ার্ডে গেলে হয়তো 22 হবে, ওয়ান স্টেপে যখন এক্সাম্পলটা দিচ্ছিলাম, আর ডাউনওয়ার্ডে গেলে 18 হবে, তাহলে স্টক প্রাইস চেঞ্জ হলে এখানে তোমার 22 থেকে 18 4, ঠিক আছে। এন্ড যখন 22 হবে তখন আমার পে অফ কত ছিল 1, আর যখন 18 হবে তখন আমার পে অফ ছিল 0, ঠিক আছে। সো এটা 1/4 আসে, তোমার ডেল্টার ভ্যালু আসবে 0.25, ঠিক আছে। তো এই স্টকের প্রাইসের চেঞ্জের ফলে পে অফে কত চেঞ্জ আসতেছে, ওই সময়ের অপশনের পে অফে কত চেঞ্জ আসতেছে, এটাকে ডিসকাউন্টিং করতে হবে আমি সেটা বলতেছি না, তাহলে ওই সময়ের অপশনে পে অফ, তো সেইটার যে রেশিওটা এটাকে তোমার ডেল্টা বলতেছে 0.25, ঠিক আছে। এখন এই ডেল্টাকে আবার ওরা আরেকভাবে ইন্টারপ্রেটও করছে, কি জানি বলছে, রিস্কলেস কি একটা ওয়ার্ড বলছে, যে এটা রিস্কলেস পোর্টফোলিও ফর্ম করতে গেলে যে পরিমাণ শেয়ার হোল্ড করার লাগে না কি জানি এরকম একটা কথা বলছে আর কি। এই তো এই যে আমার পাশে এখানে হলো, অবশ্য ওভাবে লাগবে না ম্যাথের জন্য, যেটা দেখাইছি ওই জিনিসটা, এই যে ডেল্টার ফর্মুলা আমি যেটা দেখাইছি, এটা ডেল্টার ফর্মুলা দেখাচ্ছে এখানে, যে ডেল্টাটা কি এফ ইউ মাইনাস এফ ডি, অর্থাৎ আমার 1 মাইনাস 0 ছিল, আর এস জিরো ইউ এটা 22 লিখছিলাম, আর এস জিরো ডি এটা 18 লিখছিলাম, সো 22 মাইনাস 18, এটাকে ডেল্টা লিখতেছে তোমার। এই এই যেমন আমি দেখছিলাম যে কিছু জায়গায় যেমন এই এস জিরো ইউ কে কি দিয়ে গুণ দিচ্ছে, ডেল্টা দিয়ে গুণ দিচ্ছে, আবার এস জিরো ডি কে ডেল্টা দিয়ে গুণ দিচ্ছে, ঠিক আছে। আর এইটা অবশ্য এই ডেল্টার ভ্যালু বের করার জন্য বের করছে, আর কোথাও কি লাগছে ডেল্টা দিয়ে। যাই হোক, ডেল্টার কনসেপ্টটা মোটামুটি বুঝাইছি, আমি একটু ডিটেইলে অ্যাড করার চেষ্টা করবো, 4 ঠিক আছে। মিনিট এটা বাকি নিয়ে অত আছে। টেনশনে কিছু নাই, মেইন ম্যাথ আমি দেখায় ফেলছি, আর একটা ছোট জিনিস দেখাবো, আর ম্যাথ না মেবি, হ্যাঁ ঠিক আছে সমস্যা নাই, আর কিছু দেখানোর নাই তেমন। ইউ এবং ডি, ঠিক আছে। এটা হলো নাম তো লেখছিল, এই যে স্টকের ইয়েতে লেখা আছে, কি স্যার পড়াইছে আমাদের, আমি নোটটা দেখি, না একটু কি তো পড়াইছে, না স্লাইডে আছে, নেক্সট 4 স্লাইড ক্রস, না তাইলে আর লাগতেছে না, এটা ক্রস দিয়ে রাখছে, নেক্সট 4 স্লাইড ক্রস লেখা, এটা নাই নাই, ঠিক আছে, লাস্টের 4 স্লাইড নাই, তাইলে আমি দেখা ফেলছি সব, খাতায় দেখছি নেক্সট 4 স্লাইড ক্রস লেখা, এটাই আর কি। তো না কিছু বলা না, একটা জিনিস দেখবা যে ডেরাইভা জেম রিলেটেড কিছু ম্যাথ হয়তো এক্সেসে থাকতেও পারে। ডেরাইভা জেম হলো একটা সফটওয়্যার, ঠিক আছে।
এই সফটওয়্যার দিয়ে আবার এই অপশনের ভ্যালুয়েশন করা যায়, এই বাইনোমিয়াল অপশনের মেবি। তো ডেরাইভার জেম ইউজ করে করো এরকম বলা থাকলে সেটা বুঝে নেবে, সেটা আমাদের জন্য রেলিভেন্ট না। এটাই আর কি, আর কিছু নাই এখানে। আর যেগুলো আছে আর তেমন কিছু নাই, যেটা আছে ওটা লেখছে বাদ। আমি খাতা চেক করে দেখছি আর কি। এমনি আছে বলতে এই যে এটা হলো যে আপ মুভের ক্ষেত্রে একটা প্রবাবিলিটি সিস্টেম দেখাইছে কি নন, এইটা আর কি। এখানে কোনটার মান কোনটা দ্বারা কি বোঝাচ্ছে নিচে লিখে দিছে। তো যদি পড়তে চাও তাহলে পড়তে পারো, এই একটা ফর্মুলাই এক্সট্রা আর কি, আর যেটা পড়ায়নি স্যার। এছাড়া আর সব পড়াইছে, ঠিক আছে, এটাও পড়াইছে স্যার, এই ফর্মুলাটা পড়ায়নি আর কি। আচ্ছা, তো মিটিং ক্লোজ করতেছি। সাকওয়াত আমি নোট আজকে দিয়ে দিব, আর চ্যাপ্টার 13 এর নোট আজকে দিয়ে দেব, 407 এর চ্যাপ্টার ঠিক আছে। 26 এর নোটস দিও প্লিজ। হ্যাঁ বলো।